জিয়াউর রহমান হত্যা বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তা মোজাফফরের জড়িতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। 16 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিল যোগাযোগ। মানবতা বিরোধী অপরাধে 23 জুলাই তাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যার সাথে নিয়মিত কথা হতো মোজাফফরের। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। এই যোগাযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফরকে। ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন একদল বিপদগামী সেনা কর্মকর্তা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রামে এসেছিলেন দলের স্থানীয় বিরোধ মেটাতে। এই হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেওয়া মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন অন্যতম। অভিযোগ আছে মোজাফফরই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। দীর্ঘ ৪৫ বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন তিনি, অথচ কেউ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। নিয়মিত যাতায়াত করেছেন বিদেশে। এবার জানা গেল মোজাফফর হোসেন জড়িত ছিলেন ২৪ জুলাইয়ে শেখ হাসিনার করা দমনপীড়নের সঙ্গেও। ২৪ জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্রদের বুকে যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, যাদের পরামর্শে, যাদের সহযোগিতায় এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম সহযোগী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মেজর মোজাফফর হোসেন। চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সবার আগে শনাক্ত করে সবার আগে তার বুকে গুলি চালিয়েছিল এই মেজর মোজাফফর হোসেন। যে কারণেই কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থেকে পলাতক মৃত্যুদণ্ড আসামি মেজর মোজাফফর হোসেন ইতিমধ্যে আইনের জালে ধরা পড়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর পরে ক্ষমতায় এসে তার এক ম্যাজিক চালে ইতিমধ্যে ধরা পড়েছেন এই মেজর মোজাফফর হোসেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার সাথে আর কারা জড়িত, কাদের সহযোগিতায়, কাদের সাপোর্টে এ ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মের কাজের সাথে জড়িত হয়েছিল এই মেজর মোজাফফর হোসেন, তা তিনি তার নিজের মুখেই স্বীকারোক্তি দিয়েছেন। দর্শকে বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি রিমান্ডে কি কি স্বীকারোক্তি দিয়েছেন এই মেজর মোজাফফর হোসেন। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১৯৮১ সালের চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়া এবং ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথে হাজারো তরুণের রক্তে রঞ্জিত হওয়ার দুটি ঘটনায় একই সূত্রে গাঁথা, আর একই মাস্টারমাইন্ড দুটি ঘটনায় কলকাঠি নেড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ডিবি পুলিশের ক্ষুরধারো তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। চট্টগ্রামের সার্কিট হাউসে একজন পথভ্রষ্ট সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যাকাণ্ডের পর আদালত থেকে সাজা ঘোষণা করা হয় বেশ কয়েকজনের। তাদের মধ্যে অন্যতম প্রধান আসামি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বিচারের পর ৪ দশকের বেশি সময় পার হয়ে গেছে। সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু মোজাফফর হোসেন কোথায় ছিলেন? তিনি কি বিদেশে পালিয়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো দেশে নতুন পরিচয় নিয়ে বাস করছিলেন? মেজর মোজাফফর কোথাও পালিয়ে যাননি, বরং তিনি রূপ বদলেছিলেন। আন্তর্জাতিক ক্রাইম থ্রিলারের মতে তিনি নিজের পরিচয় গোপন করে ব্যবহার করতেন এক অদ্ভুত ছদ্মনাম জন ডু। পশ্চিমা বিশ্বে জন ডু শব্দটি ব্যবহার করা হয় অজ্ঞাত পরিচয় বা পরিচয়হীন ব্যক্তির ক্ষেত্রে। মোজাফফরও ঠিক একই নামের ঢাল বানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাজাপ্রাপ্ত শীর্ষ আসামি কিভাবে পাসপোর্ট ব্যবহার করে প্রকাশ্যে বিদেশে যাতায়াত করতেন? কিভাবে তিনি বছরের পর বছর ঢাকা, ব্যাংকক এবং ভারতের মধ্যে অবাধে ঘুরে বেড়ালেন? উত্তরটা খুবই স্পষ্ট। তার মাথার উপর ছিল বিশাল কোনো রাজনৈতিক ছত্রছায়া, এমন কোনো অদৃশ্যের হাত যা তাকে রক্ষা করেছে, লালন পালন করেছে এবং সঠিক সময়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।
এই রাজনৈতিক ছায়াটি আর কারো নয়, খোদ স্বৈরাচার হাসিনা আর আওয়ামী লীগের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পেছনে হাসিনার স্বার্থ দিনের আলোর মতোই প্রমাণিত। তদন্তে দেখা যাচ্ছে জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে যারা, তাদেরকে হাসিনা শেল্টার দিয়েছে জামাই আদরে। এখানেই শেষ নয়, অনুসন্ধানে উঠে আসছে আরও এক গভীর আন্তর্জাতিক সমীকরণ। একজন দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি কিভাবে দশকের পর দশক ধরে কেবল একটি ছদ্মনাম ব্যবহার করে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের নিরাপত্তা বলয় ভেদ করে চলাচল করলেন। তদন্ত কর্মকর্তারা মনে করছেন মেজর মুজাফফরের এই দীর্ঘ আত্মগোপনে কেবল কোনো ব্যক্তিবিশেষ নিজস্ব চালাকি ছিল না, এটি ছিল আন্তর্জাতিক একটি ডিপ স্টেট নেটওয়ার্কের সুপরিকল্পিত ছক। ব্যাংকক এবং দিল্লির মতো জায়গায় তার এই নিয়মিত যাতায়াত প্রমাণ করে বাংলাদেশের সীমানার বাইরেও তার জন্য প্রস্তুত ছিল একাধিক সেফ হাউস। যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা কিংবা কোনো জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করার প্রয়োজন পড়েছে, তখনই এই ধরনের স্লিপার সেল বা শ্যাডো এজেন্টদের ঘুম ভাঙানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কি সত্যি এতদিন অন্ধ ছিল, নাকি সংস্থাগুলোর ভেতরে কিছু প্রভাবশালী মহলকে দিয়ে মুজাফফরের মতো অপরাধীদের ফাইল বন্দি করে রাখা হয়েছিল? আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তদন্তের মাধ্যমে একজন মুজাফফরের মুখোশই খুলছে না, বরং খুলে যাচ্ছে রাষ্ট্রযন্ত্রের ভেতরের সেই বিষাক্ত ক্ষত যা যুগের পর যুগ ধরে অপরাধীদের লালন করেছে। জন্ডু ছদ্মনামের পেছনে লুকিয়ে থাকা এই পুরো চক্রটি যখন উন্মোচিত হবে, তখন স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে গিয়ে কিভাবে আইনের শাসন এবং সার্বভৌমত্বকে বারবার বিকিয়ে দেওয়া হয়েছিল। ফিরে যায় 2024 সালের জুলাই মাসে, বদলে গেল পরিস্থিতি। রাজপথে নেমে এলো লাখ লাখ ছাত্র জনতা। তৎকালীন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু করলো মানবতা বিরোধী অপরাধ, ইতিহাসের অন্যতম নৃশংস দমনপীড়ন। এই জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উঠে এলো এক অবিশ্বাস্য সত্যি। মেজর মুজাফফর হোসেনকে জিয়া হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক দেখানো হচ্ছিল। সেই মুজাফফর নাকি আবার সক্রিয় হয়ে উঠেছিলেন 2024 সালেই। 24-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন স্বৈরাচার হাসিনার শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ঠিক তখনই রাজপথের ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এই দীর্ঘদিনের অভিজ্ঞ ক্যাডারের পরামর্শ এবং কৌশল ব্যবহার করা হয়েছিল। ডিজিটাল ফরেনসিক এবং তদন্তকারী সংস্থার তথ্য মতে জন্ডু ছদ্মনামে গোপনে যোগাযোগ রাখছিল জুলাই মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে। চিন্তা করে দেখুন একবার, একজন ব্যক্তি যিনি 1981 সালে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তিনি 2024 সালের জুলাই মাসে দেশের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ পরিচালনার সময় পেছন থেকে নির্দেশনা বা পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে। চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনকালে সংগঠিত একাধিক মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এই মুজাফফরের সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন জাগে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় শাসনের অধীনে কেন একজন পুরনো অপরাধীকে আবার ময়দানে নামানো হয়েছিল? আসলে মুজাফফর কেবল একজন সাধারণ কিলার ছিলেন না, তিনি ছিলেন এমন এক মাস্টারমাইন্ড ক্যাডারের অংশ যাদের কাজই ছিল রাজনৈতিক চক্রান্ত ঘটিয়ে একটি বিশেষ দলকে ক্ষমতায় আনা কিংবা তাদের ক্ষমতা টিকিয়ে রাখা। এবার আসুন মূল ষড়যন্ত্রের কেন্দ্রে নজর দেওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক ট্রাইব্যুনালের তদন্তকারীর বড় অংশ যে প্রশ্নটি নিয়ে কাজ করছেন তা শুনে চমকে উঠবেন যে কেউ। প্রশ্নটি হলো 1981 সালে জিয়াউর রহমানের প্রাণ কেড়ে নেওয়া এবং 2024 সালে ছাত্র জনতাকে পাখির মতো মেরে ফেলা, এই দুটি ঘটনার মাস্টারমাইন্ড কি তবে একই মানসিকতার একই মানুষ? আসুন সমীকরণগুলো মেলাই। প্রথমত 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছিল, কার রাজনৈতিক পথ মসৃণ হয়েছিল? ইতিহাস বলে জিয়ার মৃত্যুর পরে দেশে আবার এক বিশেষ রাজনৈতিক শক্তির পুনরুত্থান ঘটেছিল, যার প্রধান সুবিধাভোগী ছিলেন এই স্বৈরাচার হাসিনা। দ্বিতীয়ত, একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে হাসিনার 16 বছরের টানা শাসনামলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার চোখের সামনে পাসপোর্ট ব্যবহার করে দেশে বিদেশে ঘুরে বেড়ায়? আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্ষদের সবুজ সংকেত ছাড়া কি এটি সম্ভব? উত্তর পরিষ্কার হচ্ছে না। তৃতীয়ত, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন শেখ হাসিনার পতন ঘনিয়ে আসছিল, তখন কেন আবার সেই পুরনো শ্যাডো এজেন্ট মুজাফফরকে মাঠে নামানো হয়েছিল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 1981 সালে জিয়া নিহত হওয়া এবং 2024 সালের জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ দুটি পৃথক ঘটনা হলেও এর পেছনের খলনায়ক বা মূল উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। তা হলো যে কোনো মূল্যে দেশপ্রেমিক শক্তিকে ধ্বংস করা এবং একটি বিশেষ তোষামতকারী শাসন ব্যবস্থাকে টিকে রাখা। দর্শক, এমন কোনো দুর্নীতি, অন্যায়, অপকর্ম নেই যেই দুর্নীতি, যেই অন্যায়, যেই অপকর্মের সাথে এই মেজর মুজাফফর হোসেন জড়িত ছিল না। তিনি ক্ষমতায় বসে ক্ষমতার মসনদ দখল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। অথচ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মেজর মুজাফফর হোসেনকে সবচেয়ে বেশি বিশ্বাস করত এবং তার উপর সবচেয়ে বেশি ভরসা রাখত। যে কারণেই তার উপর ভরসা করেই কিন্তু চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় বিএমপিদের মধ্যে যেই ঝামেলা চলছিল এবং তাদের মধ্যে যেই দ্বন্দ্ব, তাদের মধ্যে যে বিরোধ, সেই দ্বন্দ্ব, সেই বিরোধ মিটাবার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে গিয়েছিল।
কিন্তু এই মেজর মোজাফফর হোসেন তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে তার নিজের স্থানীয় জায়গা করে দিয়েছিল, কিন্তু মেজর মোজাফফর হোসেন তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং সর্বপ্রথম তাকে শনাক্ত করে তার উপরে গুলি চালিয়েছিলেন এই মেজর মোজাফফর হোসেন। তিনি হয়তো ভেবেছেন এ যাত্রায় তিনি বেঁচে গিয়েছেন, কিন্তু কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে তিনি এদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা দখল করার মাত্র 4 মাসের মধ্যেই তার বাবার খুনিদেরকে তিনি ধরতে সক্ষম হয়েছেন। তিনি দেখিয়ে দিলেন বাপ কা বেটা, যেমন বাপ তেমন তার সন্তান। যে কারণেই মেজর মোজাফফর হোসেনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কার কার সাথে তার সরাসরি সম্পর্ক ছিল, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে, কাদের সহযোগিতায় তিনি এতদিন আত্মগোপনে ছিল এবং কাদের ইন্ধন পেয়ে, কাদের পরামর্শ পেয়ে তিনি বাংলাদেশের এত বড় একজন নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে শেষ করে দিয়েছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় এদেশের হাজার হাজার ছাত্র জনতাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদেরকে নির্বিচারে তাদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যত ধরনের দুর্নীতি, যত ধরনের অন্যায় অপকর্ম হয়েছে, সব দুর্নীতি অন্যায় অপকর্মে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন এই মেজর মোজাফফর হোসেন, যা তিনি ইতিমধ্যে রিমান্ডে অকপটে স্বীকারোক্তি দিয়েছেন। যে কারণেই আদালতে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মেজর মোজাফফর হোসেনই জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেইভাবে শেষ করে দেওয়ার এক মাস্টার মাইন্ড, এক প্ল্যান বা পূর্ব পরিকল্পিতভাবে তারা সাজানো একটা ঘটনা তারা সেখানে ঘটিয়েছেন, ঠিক তেমনই বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সেইভাবে শেষ করে দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র এঁকেছিল। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।